সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেট লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবার অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে পঞ্চম পর্ব, অর্থাৎ ভেক্টরের উপর আজকে পঞ্চম পর্ব। এবং ইতিপূর্বে তোমাদের সামনে কিন্তু আমি ভেক্টরের উপর আরো 4টি ক্লাস নিয়েছি এবং সেখানে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ভেক্টর নিয়ে তোমাদের সামনে আমি আলোকপাত করেছি এবং এরই ধারাবাহিকতায় আজকে পঞ্চম পর্ব। এখানেও আমরা বেসিক কনসেপ্ট অফ ভেক্টর নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের মূল আলোচ্য বিষয়গুলো দেখো: ভেক্টর বা ক্রস গুণন কি, ভেক্টর গুণনের জ্যামিতিক ব্যাখ্যা, ভেক্টর গুণনের নিয়ম এবং ভেক্টর গুণনের ধর্ম কি কি, এগুলি আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখো, প্রথমে আমরা শুরু করছি ভেক্টর বা ক্রস গুণন কি। দেখো, ভেক্টর বা ক্রস গুণ কি, ভেক্টর বা ক্রস গুণন কি, এটা হচ্ছে প্রথম। তাহলে ভেক্টরের এই ভেক্টর গুণনের প্রমাণ কিন্তু আজও পর্যন্ত কোনো ম্যাথমেটিশিয়ান দিতে পারে নাই। অর্থাৎ এটা হচ্ছে গুণের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ কিভাবে দুটি ভেক্টরকে এই ভেক্টর গুণন করা হয়, এটা হচ্ছে মূলত একটি অপারেশন। এটার কিন্তু কোনো প্রমাণ আজও পর্যন্ত বের হয়নি। তবে ডট গুণনের কিন্তু প্রমাণ বের হয়েছে, এটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি। তো আমরা এখানে শুধু ডেফিনেশনটা দেখবো। তাহলে দেখো, দুটি ভেক্টর, ওয়ে বরাবর একটি ভেক্টর এ কার্যরত এবং উভি বরাবর একটি ভেক্টর বি কার্যরত। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলে এ ভেক্টর ওয়ে বরাবর, বি ভেক্টর উভি বরাবর কার্যরত। তাহলে তাদের ভেক্টর গুণটা কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। দেন এখানে হবে এ এর মান, বি এর মান সাইন এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ইনটু ইটা ক্যাপ। এখানে দেখো, এই যে এ মডুলাস অফ এ এর মান নির্দেশ করে, মডুলাস অফ বি বি এর মান নির্দেশ করে, আর ইটা ক্যাপ কি নির্দেশ করে এটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ইটা ক্যাপ, এই যে ইটা ক্যাপ হচ্ছে এ ভেক্টর ও এ ভেক্টর এবং বি ভেক্টর এর লম্ব বরাবর, এর লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর। অর্থাৎ ইটা ক্যাপটা হবে এ এবং বি ভেক্টরের উপর লম্ব, এই যে এরকম উভয় ভেক্টরের উপর লম্ব দিকে একক ভেক্টর। এবং এটার দিক হবে কি, দেখো এটার দিক হবে এই যে ওয়ে এ বরাবর এই যে ভেক্টরটা, এটাকে যদি আমরা এই যে ঘড়িকাটার বিপরীতে ঘুরাই, অর্থাৎ এটার দিক বের করা হয় ডান হাতি স্ক্রুর নিয়ম অনুসারে। অর্থাৎ ডান হাতি একটি স্ক্রুকে এখানে রেখে যদি আমরা এটাকে এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর অ্যাঙ্গেলে ঘুরাই, এটা কিন্তু আমরা এ থেকে বি তে দুই ভাবে যাইতে পারি। একটা হচ্ছে এখান থেকে এখানে ঘুরে যাইতে পারি, আবার এখান থেকে ঘুরে এইভাবেও কিন্তু যাইতে পারি, কিন্তু নিয়ম কিন্তু হচ্ছে ক্ষুদ্রতর অ্যাঙ্গেলে যাইতে হবে। তাহলে আমরা যদি ওয়ে বরাবর যে এ ভেক্টর, এটাকে আমরা ক্ষুদ্র অ্যাঙ্গেলে বি এর দিকে ঘুরাবো ডান হাতি স্ক্রুকে। তাহলে ঘুরাইলে দেখো, ডান হাতি স্ক্রু কিন্তু আমরা জানি এইভাবে ঘুরলে খোলে, তাহলে এটা কিন্তু বাহিরের দিকে চলে আসবে। অর্থাৎ যদি আমরা এ থেকে বি ভেক্টরের দিকে যাই, তাহলে ডান হাতি স্ক্রুর নিয়ম অনুসারে এই এ ভেক্টরের দিক হবে এ এবং বি এর উপর লম্ব বরাবর বাহিরের দিকে। আর যদি বি কে আমরা এর দিকে ঘুরাই, যে স্ক্রুটাকে যদি আমরা এভাবে ঘুরাই ঘড়ির কাঁটার দিকে, তাহলে স্ক্রু কিন্তু আমরা জানি এইভাবে ঘুরাইলে ভিতরে প্রবেশ করে। সেই ক্ষেত্রে এই একক ভেক্টরের দিকটা হবে এ এবং বি বরাবর লম্ব বরাবর ভিতরের দিকে। এই হচ্ছে এই ভেক্টর গুণনের নিয়ম। দেন হচ্ছে দেখো, ভেক্টর গুণনের জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা দেখব। জ্যামিতিক ব্যাখ্যা কি এটা আমরা দেখব। দেখো, ভেক্টর গুণনের জ্যামিতিক ব্যাখ্যা, ভেক্টর গুণনের জ্যামিতিক ব্যাখ্যা আমরা দেখব। তাহলে জ্যামিতিক ব্যাখ্যাটা কি? অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি বা লেখচিত্রের মাধ্যমে এটাকে আমরা ব্যাখ্যা করব, এটা কি নির্দেশ করে। তো আমরা জানি ভেক্টর গুণনের মান, পরম মান, এটা কিন্তু মূলত প্যারালেলোগ্রামের ক্ষেত্রফল নির্দেশ করে, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে আমরা যদি দেখি, দেখো এই যে ও এক্স অক্ষ নির্দেশ করে, ও ওয়াই অক্ষ নির্দেশ করে। তাইলে এইটাকে এক্স অক্ষকে বাহু ধরে আমরা একটি সামান্তরিক অঙ্কন করব, এই যে। তাহলে এটা হবে ও এ বি সি।
এটা একটি সামান্তরিক, এবং বি থেকে আমরা এই যে ওএ বাহুর উপর লম্ব টানলাম ডি, বিডি, এবং এই যে ওবি বরাবর একটি ভেক্টর বি কার্যরত এবং ওএ বরাবর ভেক্টর এ কার্যরত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাইলে ওবিডি ত্রিভুজ ওবিডি হতে আমরা কি পাই? সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ বিডি বাই ওবি, তাহলে বিডি কত? বিডি আমরা এই যে উচ্চতাটাকে এইচ ধরলাম, তাহলে এইচ, ওবি হচ্ছে বি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা, এটা আমরা পাই। তাহলে এটা আমাদের কাজে লাগবে, এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা আমরা পাইলাম, এই যে উচ্চতাটা পাইলাম বি সাইন থিটা। দেন আমরা যদি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করি, দেখো এ ক্রস বি, তাহলে কিন্তু হবে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ইটা ক্যাপ হচ্ছে এ এবং বি ভেক্টরের উপর লম্ব দিকে একক ভেক্টর। তাইলে আমরা কিন্তু এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা পাইছি, এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা, এটা আমরা পাইছি, এটা আমাদের কাজে লাগবে। দেন আমরা বলছিলাম পরম মান কি নির্দেশ করে দুইটা ভেক্টরের, তাহলে দেখো পরম মান, এই যে আমরা মান নিচ্ছি দুইটা ভেক্টরের ক্রস গুণের মান, তাহলে এখানে হবে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। দেন এখানে আমরা এই যে এটা কিন্তু কনস্ট্যান্ট, বি ও কনস্ট্যান্ট, সাইন থিটা এটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ বি সাইন থিটা ইটা ক্যাপ হচ্ছে একক ভেক্টর, এটার মান হবে 1, তাহলে এই যে 1। দেন আমরা পাচ্ছি এ বি সাইন থিটা, এটা আমরা পাচ্ছি। দেন ফাইনালি রেজাল্টটা কি আসবে? এ ক্রস বি ইকুয়ালস টু এ এইচ, এ দেখো বি সাইন থিটা সমান এইচ, বি সাইন থিটা সমান এইচ, তাহলে এ এইচ, অর্থাৎ ভূমি ইনটু উচ্চতা। তো আমরা কিন্তু জানি যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, তাহলে দেখো এই যে ভেক্টরের ক্রস গুণের পরম মান সব সময় সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। অর্থাৎ একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টর ক্রিয়া করে, তাইলে ওই দুটি ভেক্টরের ক্রস গুণের পরম মান সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। একইভাবে এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে দেখো অনুসিদ্ধান্ত, যদি এ এবং বি দুটি ভেক্টর কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল হয়, ত্রিভুজের দুই সন্নিহিত বাহু বরাবর, দুই সন্নিহিত বাহু বরাবর কার্যরত হয়, বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এই যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, এটা হবে হাফ ইনটু এ ক্রস বি, এটা। অর্থাৎ এ এবং বি যদি কোনো ত্রিভুজের দুই সন্নিহিত বরাবর ক্রিয়ারত থাকে, তাহলে তাদের ক্রস গুণের পরম মানকে 2 দ্বারা ভাগ দিলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। দেন হচ্ছে দেখো 2 নাম্বার হচ্ছে এ এবং বি দুটি ভেক্টর, কোন সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে, সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়ারত থাকে, সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি, এটা। অর্থাৎ সামান্তরিকের কর্ণ এ এবং বি যদি একটি সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করে, তাহলে তাদের ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই দুটি ভেক্টরের ক্রস গুণের মানকে, পরম মানকে 2 দ্বারা ভাগ দিলেই ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। এবং লাস্ট অনুসিদ্ধান্ত দেখো, যদি এ বি সি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর 3টি ভেক্টর যদি কার্যরত থাকে, তাহলে ওই ঘনবস্তুর ক্ষেত্রফলটা হবে কি? দেখো এই যে ঘনবস্তুর ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে এ ডট বি ক্রস সি,
এ ডট বি ক্রস এই যে এটা। এই অনুসিদ্ধান্তগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, এগুলি মনে রাখতে হবে। দেন দেখো আমরা দেখব ভেক্টর গুণনের নিয়ম। দেখো ভেক্টর গুণনের নিয়ম সমূহ, ভেক্টর গুণনের নিয়ম সমূহ। তাহলে দেখো ভেক্টর গুণনের নিয়মের জানার আগে আমাদেরকে অবশ্যই একটা বিষয় ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টরগুলো কি নির্দেশ করে। দেখো এই যে আমরা জানি ও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে আমরা কিন্তু একটা জানি যে এ ক্রস বি ইকুয়ালস টু আমরা জানি এ বি সাইন থিটা ইটা ক্যাপ, তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এখানে মান বের করতে পারি। যেমন আই ক্রস আই ইকুয়ালস টু হবে আই এর মান ইনটু আই এর মান সাইন থিটা ইটা ক্যাপ। তাহলে আই এর মান, আই একক ভেক্টর, তাহলে এর মান অবশ্যই 1, তাহলে এটা 1 এইটাও 1 সাইন, তাহলে যেহেতু সমান ভেক্টর আই এর উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে দুইটা সমান একক ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি, তাহলে এই যে 0 ডিগ্রি ইনটু ইটা ক্যাপ, তাহলে sin 0 এর মান 0, তাহলে পুরোটাই 0। তাহলে আমরা পাচ্ছি i ক্রস i ইকুয়ালস টু 0, অর্থাৎ দুটি সমমানের একক ভেক্টরের এই ভেক্টর গুণফল ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে একই ভাবে আমরা কিন্তু পাই j ক্রস j ইজ ইকুয়ালস টু 0, k ক্রস k ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা পাই। তাহলে আমরা কিন্তু যে রেজাল্টগুলো পাচ্ছি এটা আমরা লিখে রাখি। এবং আমরা পাইছি কি i ক্রস i ইজ ইকুয়ালস টু 0, j ক্যাপ ক্রস j ক্যাপ ইকুয়ালস টু 0, k ক্যাপ ক্রস k ক্যাপ ইজ ইকুয়ালস টু 0। সিমিলারলি এখান থেকে আমরা আরো কিছু বৈশিষ্ট্য পাবো, সেটা হচ্ছে i এর সাথে যদি আমরা j গুণ করি, ক্রস গুণ করি, দেখো i এর সাথে j ক্রস গুণ, এটা হবে i ক্যাপ ক্রস j ক্যাপ sin থিটা ইটা ক্যাপ। এই ক্ষেত্রে এই যে ইটা ক্যাপটা কিন্তু হবে i এবং j এর লম্ব দিকে একক ভেক্টর। তাহলে i এবং j এটার উপর লম্ব কিন্তু এই যে z অক্ষ, এটা কিন্তু লম্ব। এটা আমরা 3 ডাইমেনশনালি চিত্র আঁকতে পারি না দেখে টাইনে দিছি, কিন্তু এই যে অক্ষটা এটা কিন্তু এই দুটোর উপর লম্ব আছে। তাহলে এই লম্ব বরাবর একক ভেক্টরটা কি k, তাহলে i এবং j এর লম্ব দিকে একক ভেক্টরটা হচ্ছে k, তাহলে ইটার মান কিন্তু এখানে হবে k, আর এটা একক ভেক্টর j ও একক ভেক্টর, তাহলে এই দুটার মান হবে 1। তাহলে দেখো এটা 1 এটাও 1, এখানে হবে sin এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইনটু ইটা ক্যাপ, মানে এখানে হবে k ক্যাপ। তার মানে আমরা পাচ্ছি i ক্রস j ইকুয়ালস টু k ক্যাপ। সিমিলারলি দেখো আমরা কিন্তু পাবো j ক্রস k ইকুয়ালস টু i ক্যাপ, k ক্রস i ইকুয়ালস টু j ক্যাপ, এগুলি আমরা পাবো। তাহলে আমরা এগুলি লিখে রাখি i ক্রস j ইকুয়ালস টু k ক্যাপ, j ক্রস k ইকুয়ালস টু i ক্যাপ, k ক্রস i ইকুয়ালস টু j ক্যাপ, এটা আমরা পাই। দেন আমরা আরো একটি বৈশিষ্ট্য দেখব, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টরগুলি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে হবে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে নেগেটিভ। তাহলে দেখো যদি এরকম হয়, এই যে এটা i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k, তাইলে আমরা কিন্তু এখান থেকে পাবো i ক্রস এই যে ঘড়ির কাঁটার দিকে i ক্রস j ইকুয়ালস টু k ক্যাপ, j ক্রস k ইকুয়ালস টু হচ্ছে i ক্যাপ, এবং k ক্রস i ইকুয়ালস টু হচ্ছে j ক্যাপ, k ক্রস i ইকুয়ালস টু j ক্যাপ। কিন্তু ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরি, এই যে i এর পরে k, k এর পরে j, j এর পরে i, তাহলে হবে কি দেখো i ক্রস k ইকুয়ালস টু হবে j ক্যাপ মাইনাস j ক্যাপ, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, এবং k ক্রস j ইকুয়ালস টু মাইনাস i ক্যাপ, এবং j ক্রস i ইকুয়ালস টু মাইনাস k ক্যাপ। এই রেজাল্টগুলো আমরা পাই। তাহলে আমরা এটা লিখে রাখি, দেখো i ক্রস k ইকুয়াল টু মাইনাস j ক্যাপ, k ক্রস j ইকুয়ালস টু মাইনাস i ক্যাপ, দেন j ক্রস i ইকুয়ালস টু মাইনাস k ক্যাপ, এটা আমরা পাই।
দেন আমরা দেখবো ভেক্টর গুণটা কিভাবে করতে হবে। দেখো আমরা দেখবো এখন ভেক্টর গুণ কিভাবে করতে হবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর হচ্ছে a1i a2j a1i a2j এবং a3k ক্যাপ, এবং b একটি ভেক্টর b1i b2j এবং b3k, এটা আমরা পাই। তাহলে দুইটা ভেক্টর গুণটা কি হবে দেখো, যে a ক্রস b equals to a1i a2j a3k, এবং ক্রস দেখো b1i b2j b3k, এটা আমরা পাই। দেন আমাদের গুণটা কিভাবে হবে দেখো, a1 দিয়ে সবগুলিকে গুণ করতে হবে। তাহলে a1 b1 i cross i প্লাস a1 b2 i cross j প্লাস a1 b3 i cross k এটা আমরা পাই, প্লাস a2 দিয়ে সবগুলিকে গুণ। তাহলে আমরা কি পাচ্ছি, a2 b1 j cross i প্লাস a2 b2 j cross j a2 b3 j cross k, এটা কিন্তু আমরা প্লাস a3 দিয়ে আবার সবগুলোকে গুণ, তাহলে হবে a3 b1 k cross i এবং a3 b2 k cross j এবং a3 b3 k cross k এটা হবে রেজাল্ট। দেন আমরা এই যে প্রাপ্ত মানগুলি আমরা একে একে বসাই দিব। সেটা হচ্ছে কি i ক্রস i এর মান 0, j ক্রস j এর মান 0, k ক্রস k এর মান 0, i ক্রস j এর মান k, j ক্রস k এর মান i, k ক্রস i এর মান j। এই প্রাপ্ত মানগুলি সবগুলি আমরা এখানে ধাপে ধাপে বসাই দিব। তাহলে বসালে আমরা কি পাই দেখো, বসালে আমরা পাবো a ক্রস b ইকুয়ালস টু, দেখো i ক্রস i ইকুয়াল টু 0, পুরো টার্মটা 0 হয়ে যাবে। i ক্রস j ইকুয়ালস টু k, তাহলে হবে a1 b2 k। দেন হচ্ছে i ক্রস k ইকুয়াল টু মাইনাস j, তাহলে মাইনাস a1 b3 j। দেন হবে এই যে j ক্রস i মাইনাস k, তাহলে এখানে হবে মাইনাস a2 b1 k। দেন হবে এই যে এটা হবে 0, j ক্রস j 0, তাহলে পুরো টার্মটাই 0 হয়ে যাবে 0। দেন হচ্ছে j ক্রস k i, তাহলে প্লাস a2 b3 i। দেন এই যে k ক্রস i হচ্ছে প্লাসের j, তাহলে প্লাস a3 b1 k ক্রস i ইকুয়ালস টু হচ্ছে j। দেন k ক্রস j মাইনাস i, তাহলে এখানে মাইনাস a3 b2 এটা হবে i। এই হচ্ছে আমাদের, এবং এটা হচ্ছে k ক্রস k এর মান 0, তাহলে পুরো টার্মটাই 0, এটা আমরা। দেন ফাইনালি আমাদের রেজাল্টটা কি আসবে দেখো, a ক্রস b ইজ ইকুয়ালস টু, আমরা i গুলি একসাথে করে ফেলবো, j গুলি একসাথে এবং k গুলি একসাথে। তাহলে এখানে i আছে, তাহলে এখান থেকে i কমন নিয়ে নিলাম, থাকে হচ্ছে a2 b3 মাইনাস a3 b2 প্লাস এরপরে j, তাহলে j এখানে আছে, দুটার মধ্যে j কমন, থাকে a3 প্লাস এর টাকে লিখবো আমরা a3 b1 মাইনাস b3 a1 প্লাস এরপরে k, তাহলে k এখানে আছে, তাহলে a1 b2 মাইনাস b1 a2, এটা আমরা পাই। তাহলে এই যে এই রেজাল্টটাকে কিন্তু আমরা ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে দেখো, এটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এই যে a ক্রস b ইজ ইকুয়ালস টু হবে এই যে এটা i
জে কে। তাহলে এখানে হবে A1 A2 A3, এখানে হবে B1 B2 B3। তাহলে এই যে এইটাকে কিন্তু এইভাবে লেখা যাবে। এই ডিটারমিনেন্টের মানটা যদি আমরা বের করি তাহলে প্রাপ্ত রেজাল্ট কিন্তু এটা চলে আসবে। তাহলে এইটা যে কথা, এই ডিটারমিনেন্টে একই কথা। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্টটা সহজেই বের করতে পারি। তাহলে A ক্রস B অর্থাৎ A একটি ভেক্টর B একটি ভেক্টর, তাদের ক্রস গুণ কিন্তু এইভাবে বের করা সহজেই বের করা যায়। দেন আমরা দেখব তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। দেখো তিনটি ভেক্টর একতলীয় হওয়ার শর্ত। একতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর একতলীয় হওয়ার শর্ত। তাহলে আমরা ধরে নিচ্ছি ভেক্টরগুলি, এ ভেক্টর হচ্ছে A1i A2j এবং A3k। বি একটি ভেক্টর হচ্ছে B1i B2j B3k এবং সি একটি ভেক্টর C1i C2j এবং C3k। এই তিনটি ভেক্টর। তো একতলীয় হওয়া মানে হচ্ছে, দেখো একতলীয় হওয়া মানে হচ্ছে যেমন এই যে এটা কিন্তু একটা তল, এটার মধ্যে এই যে তিনটা মার্কার, দুটি মার্কার এবং একটি ডাস্টার এইভাবে যদি থাকে তাহলে আমরা বলি একতলীয়, অর্থাৎ একই তলে অবস্থান করতেছে। তো ঠিক একইভাবে এই যে এখানে ভেক্টর তিনটা একই তলে অবস্থান করবে যদি তারা এই কন্ডিশনটা মেনে চলে। এই যে A ক্রস B ডট C ইকুয়ালস টু যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো এই তিনটা ভেক্টর একই তলে আছে। তো এটা মানে কি? এটা মানে কিন্তু হচ্ছে, দেখো আমরা জানি এই যে এই বরাবর এই ভেক্টর আছে, এই বরাবর বি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দুইটার ক্রস গুণ করার ফলে প্রাপ্ত নতুন রেজাল্টটা কিন্তু এই দুইটার উপর লম্ব হবে। এই দুইটার উপর যদি লম্ব হয়, এই সি ভেক্টরটাকে এটার সাথে ডট গুণ, প্রাপ্ত নতুন ভেক্টরের সাথে ডট গুণ করলে যদি রেজাল্ট শূন্য আসে, তার মানে বলা যায় সি ভেক্টর আর এই যে দেখো সি ভেক্টর এই ভেক্টর উপর লম্ব, তার মানে এই যে সি ভেক্টরের উপর এটা এই যেভাবে লম্ব, তার মানে এইটা সমান্তরাল। তিনটা সমান্তরাল হওয়া মানেই হচ্ছে কিন্তু এরা একই তলে অবস্থান করতেছে। তাহলে আমরা এই কন্ডিশনটা বের করব এখন। দেখো প্রথমে আমরা A ক্রস B বের করি। তাহলে কি হবে? I, এখানে হবে J, এখানে হবে K। তাহলে এখানে হবে A1 A2 A3 B1 B2 B3। তাহলে রেজাল্ট আসতেছে কি I যখন আমরা নিব I বরাবর কলাম সারি দুইটাই ভাগ থাকে A2 B3 মাইনাস B2 A3 প্লাস J। তাহলে J যখন নিব তাহলে এই কলাম এই সারি বাদ থাকে কি A1 B3 এখান থেকে এটা আগে গুণ হবে B1 A3 মাইনাস A1 B3 প্লাস এখানে হচ্ছে K। যখন K নিব আমরা তাহলে K বরাবর সারি এবং কলাম দুইটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকে A1 B2 মাইনাস B1 A2 এটা আসে। তাহলে এটাকে আমরা কিন্তু এই যে আচ্ছা এটা আমরা রেজাল্টটা পাইলাম, A ক্রস B এর রেজাল্ট পাইলাম এটা। দেন আমরা দেখো যেটা বের করব এই যে A ক্রস এটা। তাহলে আমাদের সি ভেক্টরটা কি দেওয়া আছে? C1i C2j এবং C3k ক্যাপ। তো দেখো আমরা এটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, এটার সাথে এটা ডট গুণ। তাহলে ডট গুণ মানে A ক্রস B ডট C ইকুয়ালস টু 0। তাহলে দেখো A ক্রস B কিন্তু এইটা, তাহলে I এর সহগের সাথে গুণ, ডট গুণ মানে কি I এর সহগের সাথে গুণ, J এর সহগের সাথে গুণ, K এর সহগের সাথে গুণ। তাহলে কি হবে? প্রথমে এই যে এখানে C1, এটার I এর সহগ C1, এটার I এর সহগ হচ্ছে A2 B3
মাইনাস b2a3 প্লাস এই যে সব c2, তাহলে এখানে c2, এখানে হচ্ছে b1a3 মাইনাস a1b3 প্লাস c3, তাহলে c3 কি হবে, c3 হবে a1b2 মাইনাস b1a2 ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে কিন্তু আমরা লিখতে পারি এইভাবে যে ডিটারমিনেন্ট পদ্ধতিতে a1 b1 c1 a2 a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 is equals to 0। অর্থাৎ এই যে এইটাকে আমরা যদি ডিটারমিনেন্ট আকারে যে লিখছি, এটাকে এটার মানটা যদি আমরা সার্চ ডায়াগ্রামের মাধ্যমে বের করি, প্রাপ্ত রেজাল্ট কিন্তু এটাই চলে আসবে। অর্থাৎ এই রেজাল্ট যে কথা, এটাও কিন্তু একই কথা। তার মানে আমরা কি পাচ্ছি, তিনটা ভেক্টর যদি এমন হয় যে a1i a2j a3k, b একটি ভেক্টর b1i b2j b3k, c একটি ভেক্টর c1i c2j এবং c3k। তাহলে দেখো তিনটি ভেক্টর, এদের এই যে i এর কোএফিসিয়েন্ট গুলো প্রথম কলামে, j এর কোএফিসিয়েন্ট গুলো দ্বিতীয় কলামে এবং k এর কোএফিসিয়েন্ট গুলো তৃতীয় কলামে রাখলে যে ডিটারমিনেন্টটা সৃষ্টি হয়, অর্থাৎ যে নির্ণায়কটা গঠিত হয়, তার মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এই ভেক্টর তিনটা, এই যে ভেক্টর তিনটা একই তলে অবস্থান করতেছে। এই হচ্ছে তার কন্ডিশন। এরপর আমরা দেখব যে ভেক্টরের কিছু ধর্ম, ভেক্টর গুণনের ধর্ম। দেখো প্রপার্টিজ অফ ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ ভেক্টর গুণনের ধর্ম, ভেক্টর গুণের ধর্ম। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রপার্টিজ অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টর গুণনের ধর্ম। প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে দুটি ভেক্টর, অর্থাৎ a এবং b যদি দুটি ভেক্টর হয়, তাদের ভেক্টর গুণ করার ফলে প্রাপ্ত রেজাল্টটা যেটা আসতেছে, a এবং b কে ক্রস প্রোডাক্ট করার পর প্রাপ্ত রেজাল্ট হচ্ছে c, এটাও কিন্তু একটি ভেক্টর। এই ভেক্টরের বৈশিষ্ট্য কি, এই ভেক্টরটা এটার উপর লম্ব, এটার উপর লম্ব, এটা সবসময় সত্য। অর্থাৎ এই যে ওয়ে বরাবর যদি ভেক্টরটা a অবস্থান করে এবং b বরাবর ভেক্টর যদি b অবস্থান করে, তাহলে এই c ভেক্টরটা হবে এদের উপর লম্ব, এইভাবে a এর উপর লম্ব, b এর উপর লম্ব। তাহলে কন্ডিশনটা কি হবে, দেখো কন্ডিশন হচ্ছে c ডট a ইকুয়ালস টু 0 এবং c ডট b ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণ 0 হয়। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। দেন দুই নম্বর বৈশিষ্ট্য, দেখো দুই নম্বর হচ্ছে বিনিময় বিধি। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বিনিময় বিধি মেনে চলে না। অর্থাৎ a একটি ভেক্টর এবং b একটি ভেক্টর, এদের ক্রস গুণফল অর্থাৎ a ক্রস b নট ইকুয়ালস টু b ক্রস a, অর্থাৎ দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বিনিময় বিধি মেনে চলে না। তিন নাম্বার কন্ডিশন, দেখো দুটি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ থিটা যদি 0 হয়, তাহলে আমরা পাই a ক্রস b ইকুয়ালস টু ab sin 0 ডিগ্রি ইটা ক্যাপ। তাহলে sin 0 মান আমরা জানি 0, তাহলে পুরোটাই কি হয়ে যাবে 0, অর্থাৎ a ক্রস b ইকুয়ালস টু 0। তো a ক্রস b ইকুয়ালস টু 0 বলতে বোঝায় এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ a এবং b এর মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল। এই যে দুটি ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, এই জন্য এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। 4 নাম্বার কন্ডিশন, দেখো 4 নাম্বার হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুটো যদি লম্বভাবে ক্রিয়া করে, a একটা ভেক্টর b একটি ভেক্টর, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট a ক্রস b ইকুয়ালস টু হবে ab sin ইটা ক্যাপ।
তাহলে sin 90 ডিগ্রি ইনটু ইটা কেন, তো sin 90 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে ab ইটা কেন। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন তাদের এই ভেক্টর গুণফল হবে ab ইটা কেন, অর্থাৎ একক ভেক্টর। আর এদের মানটা হবে, দেখো এদের মানটা কিন্তু সর্বোচ্চ হবে, a ক্রস b এর মান কিন্তু হবে সর্বোচ্চ, ab ইটা কেন ইকুয়ালস টু ab, কারণ ইটা ক্যাপ যেহেতু একক ভেক্টর এর মান হয়ে যাবে 1, তাহলে এটা লেখার দরকার নাই ab। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের ভেক্টর গুণফলের মান হবে ওই দুইটা ভেক্টরের মানের গুণফলের সমান। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই ক্লাসে আমরা অনুশীলনীর কিছু গণিত করে আমরা চ্যাপ্টারগুলি ক্লোজ করে দিব। সে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।